চালু করছো? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের লেকচার 19। আমরা একদম দেখতে দেখতে কোর্সের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, 19তম ক্লাসে এসে আজকে হাজির হয়েছি। তো আজকের ক্লাসে আমরা মানব কল্যাণ আমাদের যে প্রতিবেদন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে আমরা প্রতিবেদন লেখার যে কৌশল, তোমরা কিভাবে প্রতিবেদন লিখবা, সেই প্রতিবেদন লেখার কত ধরনের প্রতিবেদন রয়েছে সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। সো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিবেদন তোমাকে পরীক্ষাতে লিখতে হবে, কনফার্ম এটা তোমাকে লিখতে হবে। সেরকম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা সবকিছু দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও, এবং সব ঠিক আছে কিনা সেটাও একটু জানিয়ে দিবা। ঠিক আছে? ওকে, তো ফুলি ঠিক আছে, এন্ড দেখতে পাচ্ছ ক্লিয়ার আছে এভরিথিং। ওকে, তো সবাইকে একটু মেনশন দিয়ে দাও, সবাইকে একটু মেনশন দিয়ে দাও যে সবাই আমাকে আসলে দেখতে পাচ্ছ কিনা, এবং সবাই একটু যুক্ত হয়ে যাক। আমি দেখতে পাচ্ছি লিজা দাস স্নিগ্ধা আমাদের সাথে রয়েছেন। হ্যাঁ, আমি আর 2 মিনিট যুক্ত একটু ইয়ে করি, যদিও আগেই চলে এসেছি, তবু আমি 2 মিনিট একটু ওয়েট করে নিই, দেখি যে আসলে তোমরা আর কেউ কেউ জয়েন করো কিনা। সবাই একটু জয়েন করে ফেলো, এন্ড একটু সবাইকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, তোমাদেরকে কি লাল সালু আর সিরাজউদ্দৌলা পড়ানো হয়েছে? আমাকে একটু জানাও তো। লাল সালু এন্ড হচ্ছে সিরাজউদ্দৌলা, এটা কি তোমাদেরকে পড়ানো হয়েছে? ভাই লাল সালু না, লাল সালু হবে হবে এটার একটু স্লাইড রেডি করব, দেন একটু সময় লাগবে আর কি, বুঝছো? না স্যার, ওকে পড়ানো হয় নাই। লাল সালু একটু স্লাইড রেডি করা লাগবে, এন্ড স্লাইড রেডি করলে তখন হচ্ছে আমি তোমাদেরকে এটা পড়াই দিব না। বাকি সব ঠিক আছে? টপিক আর যে কয়েকটা আছে সেই কয়েকটা আমি পড়াই দিব, এটা নিয়ে তোমাদের এত চিন্তা করার দরকার নাই। ওকে, ফয়সাল মাহমুদ না, তার মানে লাল সালু আর সিরাজউদ্দৌলা ছাড়া বাকি ওভারঅল তোমাদেরকে সবকিছু পড়ানো হয়েছে, রাইট? তো সেটা আমি হচ্ছে লাল সালু এবং সিরাজউদ্দৌলা সেটাও তোমাদেরকে পড়াই দিব, চিন্তা নাই। সবকিছু ঠিকঠাক থাকলে। ওকে, হাবিবা জান্নাত তানিয়া না। ওকে, একটু সবাইকে মেনশন দাও যাতে করে সবাই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে, এন্ড সবাই ক্লাসে যুক্ত হলে তখন আমি ক্লাসটা আরম্ভ করব। ভাই সুস্থ হয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ, বাট কালকে ঝড়ের সাথে সাথে আসলে আমার বাসাতে কারেন্ট নাই। তারপর হচ্ছে আমাদের যে ট্রান্সমিটারের প্রবলেম হয়েছে সেটা সলভ হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। মানে তোমাদেরকে যে আসলে 3টার ক্লাসটা যে আমি কয়টায় নিতে পারবো আমি নিজেই শিওর না, কারণ বাসাতে বিদ্যুৎ নাই। আইপিএস ছিল, আইপিএস এর চার্জ শেষ, কারণ কালকে সারা রাত আইপিএস চলছে, আজকে সারাদিন চলছে। তো সবকিছু মিলে একটা মানে খুব বাজে একটা অবস্থা হয়ে গিয়েছে। এখন মোটামুটি বিদ্যুৎ আছে, এখন ক্লাস নিতে পারতে দাও। বিদ্যুৎ আসার পরে একটু পর পর বিদ্যুৎ চলে যায়। জানি না আসলে তোমাদের ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা শেষ পর্যন্ত। তো ভাবছি যে তোমাদের আসলে সব মানে তোমাদের মোটামুটি সবই প্রায় শেষের দিকে, বাংলা এখনো সিলেবাস শেষ করা হয়নি, এই জন্য আমি আবার 4টায় আজকে হচ্ছে তোমাদের ক্লাসটা নিয়ে নিলাম, নাহলে আজকে কিন্তু তোমাদের ক্লাস হতো না। ঠিক আছে, তো আমি কি আরম্ভ করব? একটু সবাইকে ঝটপট একটু মেনশন দিয়ে দাও তোমরা। আজকে আমরা মানব কল্যাণ এটা নিয়ে আলোচনা করবো, এবং মানব কল্যাণ থেকে কিন্তু পরীক্ষাতে এমসিকিউ আসে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে তোমাদেরকে আরো একটা জিনিস আজকে দেখিয়ে দিব, যে প্রতিবেদন লেখার যেই কৌশল সেটা দেখিয়ে দিব। কারণ প্রতিবেদন লেখার কৌশল এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই, অর্থাৎ কনফার্ম তোমাকে প্রতিবেদন লিখতেই হবে। হ্যাঁ, দীর্ঘ 3 দিন পর বিদ্যুৎ আসছে, তো এখানে এই অবস্থা, সেটা তো আমি বুঝতে দিচ্ছি। আসলে যারা গ্রামে যারা আছো তাদের অবস্থা কিন্তু আরো খারাপ। এন্ড গতকাল আমার ক্লাস ছিল রাতে, সেই ক্লাস আমার এখানে, যদিও রাতে আইপিএস এ ক্লাস নিতে পারতাম, বাট আমি অফ করে দিছি। গতকাল একটা ব্যাচের ক্লাস ছিল, কারণ জানি যে গ্রামের দিকে আসলে কারেন্ট নাই, কারেন্ট না থাকলে মানে ওয়াইফাই নাই, ফোনে চার্জ নেই, অনেকেই ক্লাস করতে পারতো না। হ্যাঁ ঠিক আছে, আজকে লাল সালু ছিল না। হ্যাঁ, আমি একটু দুঃখিত যে তোমাদের এই লাস্টের কয়েকটা টপিকটা এলোমেলো হয়ে যাচ্ছে, এবং তোমাদের কিন্তু মানব কল্যাণটা পড়ানো হয় নাই। সো তোমাদের রুটিনে কিন্তু লাল সালুর আগেই মানব কল্যাণ ছিল, আর লাল সালু সিরাজউদ্দৌলা ওগুলো আমি পড়াবো। ওটা স্লাইডে আরো কিছু আমি প্রশ্ন সংযোজন করতেছি, এই জন্য একটু তোমাদের থেকে আমি সময় নিচ্ছি।
বাট আমি তোমাদেরকে সবই পড়াই দিব যেটা আমি বলেছি। এখন পর্যন্ত তোমাদের মোটামুটি বাকি টপিক কি আছে বলো তো? একটা উপন্যাস আছে তাই না? উপন্যাস আছে, তারপর হচ্ছে কি নাটক আছে, হ্যাঁ, এগুলোই তো আছে তাই না? এই উপন্যাস, তারপর হচ্ছে নাটক, এটা আছে। আর কিছু বাকি আছে কিনা? আমার মনে হয় যে আর কোনো টপিক তোমাদের বাকি নাই। বাকি আমরা একদম সব গদ্য পদ্য সব কিছু পড়ে আসছি তাই না? আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে এখনো আসে নাই। যাদের কারেন্ট নাই, যারা ইয়ে করতে পারবে না, তারা পরে রেকর্ড ক্লাস দেখে নিয়ে, সমস্যা নাই। ঠিক আছে, আমি শুরু করি তাহলে, ক্লাস আরম্ভ করি। হ্যাঁ, ঠিক আছে। মনিরুল ইসলাম অনেককে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। নীলুফা, নীলু, ওকে ভাই। আপনার ক্লাসগুলো শুরু করার কিছুক্ষণ আগে আমাদের এখানে কারেন্ট আসলো। ওকে, ভেরি গুড। তাহলে তো ক্লাস করতেই পারো। অনেকেই ক্লাস করতে পারবে না আমি জানি, মানে কারেন্ট নাই, বিদ্যুৎ, ফোনে চার্জ নাই, অনেক এখনো আসলে ঝড়ের কারণে অনেক সারা দেশ মোটামুটি অচল হয়ে গেছে অর্ধেক। ভাই সরফেশন থেকে, ওকে ঠিক আছে। আসি ভাই, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। পারিভাষিক শব্দ পড়াবেন না? এটা কোন ধরনের কথা বাবা? এটা কে? এই ছেলে কে? ছেলে না মেয়ে? পলাশ সরকার। আচ্ছা তোমরা আমাকে বলো, পারিভাষিক শব্দ আমি তোমাকে কি পড়াবো? মানে তোমরা যে এরকম যে কমেন্ট করো, এটা কোনো মানে এটা কোন দৃষ্টিকোণ থেকে এই কথা বলো যে ভাই পারিভাষিক শব্দ পড়াবেন না? আমি তোরা কেমনে কি পারিভাষিক শব্দ আমি পড়াবো? মানে এটা কি কোনো পড়ানোর, মানে এটা আমি কি পড়াবো আমি বুঝি না। মাঝে মধ্যে পোলাবেন প্রশ্ন, ভাই পারিভাষিক শব্দ পড়াবেন না, মানে এটা আমি কি পড়াবো? পারিভাষিক শব্দটা কি তোমাকে পড়ানোর মতো কিছু আছে? একটা গদ্য, একটা প্রবন্ধ তোমাকে আমি পড়ে সেটা লাইন বাই লাইন বুঝাই দিলাম, সেটার মানেটা কি বুঝিয়ে দিলাম। পারিভাষিক শব্দ আমি কেমনে বুঝাবো? মানে এইটা বুঝানোর মতো ক্যাপাসিটি তো আমার নাই, আমি পারি না। এটা কি বুঝাবো? এটার অর্থ এটা, এটার অর্থ এটা, এটার অর্থ এটা পড়াবো ক্লাসে এসে? মানে বুঝি না এইগুলো কেন তোমরা, মানে এটা কি পড়ানোর কি আছে? হ্যাঁ, কি আছে বলো? কি পড়াবো পারিভাষিক শব্দ? আমাকে বলো যে ভাইয়া আপনি এইভাবে এইভাবে পড়ান পারিভাষিক শব্দ, তাহলে আমি পড়াই দিতে পারবো, দেখি সেটা আসলে পড়ানো যায় কিনা। এখানে তো পড়ানোর মতো কোনো বিষয় নেই তাই না? আচ্ছা, তো যাই হোক আমরা শুরু করি। তো মানব কল্যাণ, এইটা এটা একটা প্রবন্ধ। এটা কি বলো? এটা একটা প্রবন্ধ, রাইট? এখন এই যে প্রবন্ধটা আছে, আমাকে বলতে পারবা যে প্রবন্ধ তোমাদের পাঠ্য বইয়ের ভিতরে গদ্য অংশ, যেটা গদ্য অংশ দুইটা ভাগ। নাম্বার ওয়ান, এগুলো হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধের ভিতরে কি কি রয়েছে? প্রবন্ধের ভিতরে রয়েছে আমার পথ, মানব কল্যাণ, বাংলার নব্য লেখক দিগণের প্রতি নিবেদন। এই তিনটা কি প্রবন্ধ। আর এরপর রয়েছে কি গল্প, যেমন বিলাসী, অপরিচিতা, এগুলো হচ্ছে কি মাসি পিসি, এগুলো কি গল্প। রেইনকোট, গল্প। এখন প্রবন্ধ আর গল্প এই দুটো জিনিসের ভিতরে পার্থক্য কি আমি কি তোমাদেরকে আগে বলেছি? তোমরা কি জানো? 2 দিন ধরে কারেন্ট নাই, ওকে। গুরুত্বপূর্ণ গুলো পড়াবেন। গুরুত্বপূর্ণ গুলো আমি কি পড়াবো? গুরুত্বপূর্ণ আমি কি পড়াবো ভাই? পারিভাষিক শব্দ তুই পড়ে পড়ে নিজে নিজে মুখস্থ করবি, এটা তো মুখস্থ করার বিষয়। এটা কি এমন, এখানে কি এমন কোনো মাহাত্ম আছে যেটা আমি তোমার পড়ায় পড়া বুঝে দিতে পারবো? সাউন্ড প্রবলেম, ওকে। এখন কি সাউন্ড আছে? সাউন্ড ক্লিয়ার আছে এখন? আশা করি সাউন্ড ক্লিয়ার আছে তাই না? সাউন্ড ইজ ওকে, ঠিক আছে। আচ্ছা, তো পারিভাষিক শব্দ, অনুবাদ, এগুলো যেগুলো আছে এগুলো মুখস্থ অংশটা তোমরা মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, এটা একটা তোমরা মুখস্থ করে ফেলবা। সাউন্ড কি এখন ঠিক আছে? বেশ শোনা যাচ্ছে, সাউন্ডে সমস্যা করতেছে।
এখন এখন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও তো, আমি তো বুঝতেছি না যে আসলে সাউন্ড প্রবলেম কেন করছে। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে মানব কল্যাণ এটা কিন্তু একটা প্রবন্ধ। এটা কি বলো? এটা একটা প্রবন্ধ। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রবন্ধ আর গল্প এই দুটোর ভিতর পার্থক্য কি বলো তো? প্রবন্ধ আর গল্প এই দুটোর ভিতরে পার্থক্য কি তোমরা কি জানো? আমি কি তোমাদেরকে বলেছি? যেমন খেয়াল করে দেখো, মানব কল্যাণ এটা কিন্তু একটা প্রবন্ধ, তাই না? আমরা জানি যে এটা একটা প্রবন্ধ, কিন্তু অপরিচিতা, বিলাসী এগুলো গল্প। এখন এই দুটো জিনিসের ভিতর পার্থক্য কি কে জানো বলো? এবং আমি কি তোমাদেরকে এটা কি আগে কি বলেছি? তোমরা জানো কিনা? এরকম অনেক জিনিসের ভিতরে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যগুলো নিয়ে আমি একটু আলোচনা করি, ঠিক আছে? ওই ওকে ওকে। তো ব্যাপারটা হচ্ছে, প্রবন্ধ যেগুলো হবে এগুলোতে কোনো কাহিনী থাকে না। যেমন দেখো মানব কল্যাণ, এখানে কিন্তু কোনো কাহিনী নাই, আছে না? যেমন তুমি যদি বিলাসীর কথা বলো, অপরিচিতার কথা বলো, দেখবে যে ওগুলোতে কাহিনী আছে, প্রেমের কাহিনী, বিয়ের কাহিনী, অনেক কাহিনী। কিন্তু এখানে কোনো কাহিনী নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, প্রবন্ধ যখন হবে, প্রবন্ধে কোনো চরিত্র থাকে না। যেমন তুমি দেখো অপরিচিতা, বিলাসী এগুলোতে কিন্তু চরিত্র আছে। অপরিচিতাতে অনুপম, কল্যাণী, হরিশ, বিনুদা, শম্ভুনাথ, অনেক ক্যারেক্টার। কিন্তু এখানে কোনো ক্যারেক্টার নাই। বলো মানব কল্যাণে তুমি সিঙ্গেল একটা ক্যারেক্টার দেখাইতে পারবা? পারবা না। আচ্ছা, পারবা না। এটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ মানব, যেমন আমার পথ, এইটাতে কিন্তু কোনো ক্যারেক্টার নাই, এটাতে কোনো চরিত্র নাই। অর্থাৎ প্রবন্ধ হচ্ছে এটা যেখানে লেখক তার নিজের মতো করে তিনি একটা বিষয় লিখে যাবেন, সেটা হচ্ছে প্রবন্ধ। লেখক নিজের মতো করে একটা বিষয় যখন তিনি লিখে যাবেন, তখন সেটাকে বলা হয়, সেটা হচ্ছে প্রবন্ধ। আর গল্প হচ্ছে সেখানে একটা কাহিনী থাকবে, সেখানে অনেকগুলো চরিত্র থাকবে, অনেকটা ঘটনা থাকবে, এটাকে বলা হয়, এটা হচ্ছে গল্প। আমাকে বলো তো, গল্প আর প্রবন্ধের ভিতরে কি পার্থক্য বুঝতে পারছো? ঠিক আছে, তো গল্প আর প্রবন্ধের ভিতর পার্থক্য। এরপর খেয়াল করে দেখো আরো একটা জিনিস, নাটক। যেমন দেখো সিরাজউদ্দৌলা, এটা কিন্তু নাটক। আর লাল সালু, এটা কিন্তু উপন্যাস। এখন উপন্যাস আর নাটক দুটাই কিন্তু বড়, তাই না? বড় বড়, বিশাল বড়। এখন প্রশ্ন হচ্ছে, উপন্যাস আর নাটকের ভিতর পার্থক্য কি বলতো? উপন্যাস আর নাটকের ভিতরে পার্থক্য হচ্ছে, নাটকে অঙ্ক থাকে, উপন্যাসে কি থাকে? অঙ্ক থাকে না। যেমন তোমরা দেখবে সিরাজউদ্দৌলা নাটক, এটা কিন্তু অঙ্কে বিভাজন আছে। লাল সালু উপন্যাসে কোনো অঙ্কে বিভাজন দেয়। নাটক এটা সাধারণত একটা নির্দিষ্ট একটা ঘটনাকে টার্গেট করে নাটক লেখা হয়। যেমন সিরাজউদ্দৌলা নাটক, এটার মূল ঘটনা কি? যে নবাব সিরাজের পতন এবং ইংরেজদের বাংলা দখল, এই বিষয়টা নিয়ে কেবল নাটক রচনা করা হয়েছে। কিন্তু উপন্যাসে অনেকগুলো বিষয় নিয়ে উপন্যাস রচনা করা হয়। উপন্যাসে যেমন লাল সালু উপন্যাসের সার্বিক বিষয়, মূল বিষয় একটা হলো, এর ভিতরে অনেকগুলো ঘটনা, মজিদ বিয়ে করা, মজিদের দুইটা বিয়ে করা, মজিদ, হ্যাঁ, তারপর হচ্ছে মোহাম্মদনগর গ্রামে আসা, গ্রামে আসার নাটকীয়তা, সেখানে এসে গ্রামের মানুষদেরকে কুসংস্কারের মধ্যে ফেলে দেওয়া, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো। সেই সাথে সার্বিক আরো অনেকগুলো, হাসুনির মা, আরো অনেকগুলো পরিবার, হ্যাঁ, আরো অনেকগুলো পরিবারের, খালেক ব্যাপারী পরিবার, অনেকগুলো পরিবারের ঘটনা উপন্যাসে পাওয়া যায়। তো উপন্যাস হচ্ছে সমগ্র জীবন দর্শন, আর নাটক হচ্ছে নির্দিষ্ট একটা বিষয়কে নিয়ে সাধারণত নাটক রচনা করা হয়। হোপফুলি বুঝতে পারছো, এগুলো খুবই আনকমন কথাবার্তা। ওকে, তো চলো তাহলে আমরা চলে যাই। এটা লেখক পরিচিতি, এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিও। ইয়েগুলোর ভিতরে তার উপন্যাসগুলো, সাহিত্যকর্ম, এগুলো মেইন বইতে দেওয়া আছে, এটা মেইন বই থেকে নেওয়া, এটা একটু পড়ে নিও। এই প্রশ্নটা একটু সলভ করো, মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের, এই প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলতো? মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র, এরপর হচ্ছে রাঙা প্রবাদ, এরপর হচ্ছে চৌচির, এরপর হচ্ছে মাটির পৃথিবী। ভেরি গুড, রাইট অ্যান্সার কি? মানবতন্ত্র। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো চলো আমরা একটু মূল আলোচনায় চলে যাই। ওকে ওকে, ফাইন। তো লেখক এই মানব কল্যাণ এখানে বলতে বোঝানো হয়েছে, মানব কল্যাণ শব্দটাকে তুমি যদি বিশ্লেষণ করো, মানব মানে হচ্ছে মানুষ, কল্যাণ মানে হচ্ছে মঙ্গল, অর্থাৎ মানুষের মঙ্গল। তো লেখক এই যে প্রকৃত অর্থে মানুষের মঙ্গল করা বলতে আসলে কি বুঝিয়েছে, সেটাই এই প্রবন্ধের মূল বিষয়। তো আমরা একটু পড়ি। মানব কল্যাণ এই শিরোনামটি আমার দেওয়া নয়। প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ শব্দটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়। মামুলি মানে হচ্ছে যেটা খুব সাধারণ, সস্তা। তাহলে আমাদের প্রচলিত ধারণা মতে মানব কল্যাণ যে শব্দটি আছে, এই শব্দটি আমরা সচরাচর আমরা খুব সস্তা অর্থে আমরা কি করি? ব্যবহার করে থাকি।
এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। তুমি কাউকে ভিক্ষা দিছো, ভিক্ষা দিয়ে তোমার ভিতরে মনে হচ্ছে আল্লাহ তুমি অনেক মহান একটা কাজ করে ফেলেছো, তো লেখক বলেছে এটাকে আমরা মানব কল্যাণ বলে মনে করে থাকি। মনুষ্যত্ববোধ আর মানব কল্যাণকে মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা যায় না। অর্থাৎ এই যে কাউকে ভিক্ষা দিয়ে তার মঙ্গল করে ফেলা, এটা যে মনে করে, এটা আসলে মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে, মানে মানব মর্যাদাকে এটা ভেঙে ফেলে, ছোট করে। এটা আমরা অনেকেই রিয়েলাইজ করতে পারি না। ইসলামের নবী বলেছেন উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। উপরের যে হাত, সেই হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। তার মানে ব্যাপারটা আসলে কি, নিচের হাত বলতে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত বলতে যে দাতা বা যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। তুমি যদি কাউকে টাকা দাও তাহলে এইভাবে দিবা, আর যে নিবে তার হাত নিচে থাকবে। তো বলছে উপরের হাত শ্রেষ্ঠ, অর্থাৎ দাতা শ্রেষ্ঠ, আর যে গ্রহণ করে সে শ্রেষ্ঠ নয়। এটা ইসলামের নবী বলেছেন। তো এরপর খেয়াল করে দেখো, দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কান্না নজরে পড়ে। অর্থাৎ যে মানুষ গ্রহণ করে তার যে করুণ অবস্থা এবং সে যে আসলে কতটা নিচু হয়ে যায়, এই দৃশ্যটা আমরা কে না দেখেছি, এই দৃশ্যটা আমরা সবাই দেখি, সেটা এখানে বলেছেন। ওকে, এই স্লাইডটাকে বুঝতে পেরেছ? এই যে যারা বাহিরের কমেন্ট করতেছে ওদেরকে কিন্তু মানে ব্যান করে দিব, বারবার বলতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী ও অনুগ্রহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, অনুগ্রহকারীকে অর্থাৎ যে দয়া করে, অর্থাৎ কেউ যদি কাউকে দয়া করে টাকা দেয় সে হচ্ছে অনুগ্রহকারী, আর অনুগ্রহীতকে অর্থাৎ যে অনুগ্রহ নেয়, অর্থাৎ যে টাকাটা নেয়, এই দুজনের ভিতর আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ তুমি কাউকে দান করছো, তুমি অনেক মহৎ, কিন্তু যে তোমার থেকে দান নিছে তার থেকে তুমি অনেক মহৎ, তোমার তুলনায় সে কিন্তু মহৎ না। এই জন্য বলছে এই দুটোর ভিতর আকাশ পাতাল পার্থক্য। একথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় অধিকতর সত্য। অর্থাৎ কোন রাষ্ট্র, আমরা কখনো কখনো এমন হয় যে আমাদের রাষ্ট্র অন্য রাষ্ট্রের দিকে, অবয়ব মানে কি, অবয়ব মানে হচ্ছে শরীর গঠন, স্ট্রাকচার। ওকে, তো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বলছে যে একথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তুমি কোনো ব্যক্তিকে টাকা পয়সা দিলে সে ব্যক্তি যেমন তোমার কাছে ছোট হয়ে যায়, সে ব্যক্তি যেমন তোমার থেকে নিচ, আর রাষ্ট্রের বেলায় এই কথা সত্য। এখন রাষ্ট্র হিসাবে আমরা আসলে আমাদের অবস্থানটা কোথায়? কোন রাষ্ট্র যদি উপর রাষ্ট্রের দিকে হা করে তাকায় থাকে, এই রাষ্ট্র আমাকে দান করবে, এই রাষ্ট্র আমাকে করুণা করবে, আর আমি এই রাষ্ট্রের অনুগ্রহ নিয়ে আমি ক্ষমতায় বসে থাকবো, এই রাষ্ট্রের অনুগ্রহ নিয়ে আমি দেশ চালাবো, তাহলে বলতেছে যে এটা রাষ্ট্রের বেলায় সত্য। তার মানে রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের কাছে গোলাম হয়ে আছে। আর পাশ্চাত্যের যারা, ইউরোপ আমেরিকার যারা, তাদের কাছে আসলে আমরা বাঙালিরা, আমরা কিন্তু গোলাম হয়ে আছি। এটা একদম সত্য কথা। তুমি দেখিও আমাদের এই ভারতবর্ষের কথা যদি বলো, স্পেশালি যদি বলে বাংলাদেশের কথা, ছেলে মেয়েদের ভিতরে কি আছে? আমাদের ভিতরে আছে খালি একটা জিনিস, ফোনটা টিপো, এই যে ফোনটা টিপো, ফেসবুক চালাও, ফটো তুলো, রিলস বানাও, আপলোড দাও, টিকটক করো, শেষ। এমবি ঢুকাও, ওয়াইফাই নাও, শেষ। এটাই হচ্ছে আমাদের জীবন। আর যারা আমরা যাদেরকে একটু এলিট, যাদেরকে একটু হাই প্রোফাইল স্টুডেন্ট মনে করি, ওরা কি করে? ওরা সারা জীবন বৈশা MP3 জয়কলি বই পড়তেছে। কে লেগে? ভার্সিটিতে চান্স পাইতে হবে। কি করতে হবে? ভার্সিটি চান্স পেতে হবে। এরপর ভার্সিটি চান্স পেলে বেকার। এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা, কারণ আমরা পশ্চিমাদের গোলাম। আমরা যত নিম্ন, যেমন আমাদের দেশে পোশাক, তুমি গাজীপুর, নারায়ণগঞ্জে দেখো হাজার হাজার পোশাকের ফ্যাক্টরি। কেন? আমাদের দেশের মানুষ হচ্ছে মূর্খ, এদেরকে দিয়ে আমরা পোশাক বানাই, সেই পোশাক ইউরোপ আমেরিকার মানুষ পরে। কেন? তারা পারমাণবিক বোমা বানাইতে পারে, এত কিছু বানাইতে পারে, তারা কি পারে না পোশাক বানাইতে? এই যে আমরা তোমার গায়ে এরকম জামা ইউরোপ আমেরিকার মানুষ বানাইতে পারে না? নাই। কিন্তু তারা পোশাক শিল্পে কেন পিছিয়ে আছে? কারণ তাদের এটা দরকার হয় না। তারা অন্য দেশের সাধারণ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে দিয়ে তারা কাজ করিয়ে নেয়। আর তাদের যে সম্পদ, তাদের যে সম্পদ রয়েছে, তাদের যে মেধা রয়েছে, সেগুলোকে তারা অন্য কাজে লাগায়। তারা পারমাণবিক বিদ্যুতে লাগায়, তারা নাসাতে সেটা ব্যবহার করে, তারা বিশ্বের বাহিরে তারা সেগুলোকে কাজে লাগায়, তারা অন্য খাতে তারা তাদের মেধাকে কাজে লাগায়। আর আমাদের মেধাকে ফেসবুক, ইউটিউবে শেষ। তো এই জন্য বলছে এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন সত্য, এটা রাষ্ট্রের ক্ষেত্রে এটা একই রকম, এটা সত্য। কারণ রাষ্ট্র জাতির জীবন আর যৌথ চেতনারই প্রতীক। অর্থাৎ একটা দেশের জনগণ আসলে কতটুকু স্বাবলম্বী, একটা দেশের জনগণের অবস্থাটা আসলে কোথায়, সেটা একটা এই দেশের যেটা জাতির যৌথ জীবনের, সেটা হচ্ছে প্রতীক। জনগণ যেটা করে সেই জিনিসটা একটা দেশকে রিপ্রেজেন্ট করে।
রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলাও রাষ্ট্রের বৃহৎ দায়িত্ব। অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব শুধু এটা না খালি প্রশাসন চালানো। হ্যাঁ, রাষ্ট্রের দায়িত্ব শুধু এটা না যে শুধু প্রশাসন চালাবে, অমুক বাহিনী তমুক বাহিনী এইটাকে চালাবে, মাস শেষ সরকারের এত কোটি টাকা আসছে, এত কোটি টাকা বেতন আসছে, সরকারি আমলাদের বেতন দেওয়া, এটা না। রাষ্ট্রের আরেকটা দায়িত্ব জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা। আমরা কতটুকু আত্মমর্যাদা সম্পূর্ণ? এখানে আত্মমর্যাদা সম্পূর্ণ বলতে কি বুঝাচ্ছে? আত্মমর্যাদা সম্পূর্ণ বলতে বুঝাচ্ছে নিজের উপর নিজে অবলম্বন করা, নিজের উপর নিজে অবলম্বন করা। কি সেই জায়গাটা আমরা আসলে কতটুকু পেরেছি? যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারি থেকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতে আত্মমর্যাদা সম্পূর্ণ নাগরিক সৃষ্টি করতে পারে না। আমাদের রাষ্ট্রটাই তো আরেকজনের কাছে হাত পেতে থাকে, আমাদের রাষ্ট্রই তো আরেকজনের দিকে হা করে তাকায় থাকে। তাহলে সেই দেশে জনগণ কিভাবে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক তৈরি হবে? তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া আর করুণার বশবর্তী হয়ে দান খয়রাত করাকে মনে করি না। অর্থাৎ লেখক, আমরা সাধারণত মানব কল্যাণ বলতে আমরা যেমন কাউকে করুণা করে দান খয়রাত করা, এটাকে লেখক মানব কল্যাণ বলে মনে করেন না। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্ম অবশ্যম্ভাবী পরিণতি, তাতে কিছুই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। অর্থাৎ এই যে এইটা করলে যেটা মনুষ্যত্বের অবমাননা করা হয়, অবমাননা মানে হচ্ছে অপমান, সেটা কিছুতেই লেখকের কাছে মানব কল্যাণ বলে মনে হয় না। মানব কল্যাণ উৎস মানব মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনার বিকাশের মধ্যেই নিহিত। অর্থাৎ মানব কল্যাণ বলতে যেটা মানুষকে উঁচু করে, যেটা মানুষের সম্মানকে বৃদ্ধি করে, সেটা। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন। অর্থাৎ একটা লোক সে ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন। আমরা দেখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করেছেন। তোমরা কি পড়া বুঝতেছো নাকি বুঝতেছো না বলো তো? তোমরা কি পড়া বুঝতেছো? ওকে, তো আমরা একটু দেখি যে ইসলামের নবী তাকে কি করছেন। না বুঝলে বলিও যে ভাইয়া ভাই কি সুস্থ হয়েছেন? ওকে, এরপর খেয়াল করে দেখো দেখো এরপর বলছে যে নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করবে। নবী কিন্তু তাকে ভিক্ষা দেয় নাই, নবী তাকে ভিক্ষা দেয় নাই। আমার কাছে কেউ যদি আসতো, আল্লাহ আমি তো, আমরা কি করি, আমাদের এখন মানবতার ফেরিওয়ালার অভাব নাই। এই যে বন্যা, এখন দেখবে যে মানবতার ফেরিওয়ালা বাইরে হচ্ছে বাংলাদেশে। আরেক নতুন টার্ম, ফেসবুকের কল্যাণে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করলেন? তাকে বলছে তুমি, তাকে কুড়াল কিনে দিয়েছে, কুড়াল কিনে দিয়ে তাকে বলছে যে তুমি কাঠ বিক্রি করো, তুমি তাকে একটা পার্মানেন্ট একটা সলিউশন দিয়ে দিচ্ছে। আর আমরা কিন্তু নবী চাইলেই তাকে কিন্তু কিছু টাকা ভিক্ষা দিয়ে দিতে পারতেন, কোষাগার থেকে, নিজের পকেট থেকে, রাষ্ট্র থেকে, পারতেন না? সেটা করে নাই। কারণ আমি তাকে আজকে একবার ভিক্ষা দিছি, কালকে সে আরেকজনের কাছে গিয়ে টাকা চাইবে, পরশু সে আরেকজনের কাছে টাকা চাইবে। এখন মানবতার ফেরিওয়ালার কথা কেন বললাম? ওই যে কাউকে টাকা দিছে, গরম, সারা দেশ উত্তপ্ত, এখান দিয়ে শরবত বানাইতেছে, এখান দিয়ে ভিডিও করতেছে, এখান দিয়ে ফেসবুকে ছেড়ে দিছে। মানবতার ফেরিওয়ালা শরবত খাওয়াইতেছে, এটা আবার ভিডিও করে আবার ফেসবুকে ছেড়ে দেয়। বিরিয়ানি দিতেছে, এটা ভিডিও করে ছেড়ে দেয়। কথা কি বুঝছো? এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এই যে আমরা ফেসবুকে তোমরা যে দেখো 99% এগুলো ভণ্ডামি। আছে ভালো, অবশ্যই আছে কিছু ভালো, ও সবগুলো হচ্ছে লৌকিকতা, খালি মানুষকে দেখায়, মানুষের থেকে টাকা নেয়। সঠিক সন্ধান যদি থাকতো তো দেখতে যে এরা নিজেরা এই টাকা দিয়ে বাড়ি গাড়ি করে উল্টে ফেলেছে। মানুষের, জনগণের টাকা নিয়ে এই কাজ করে। কয়জন এই যে পাবলিকের থেকে যে টাকা নেয়, কয়জন নিজেদেরকে অন্য আরেকজন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে, একজন ঘর বানাই দিতে চায় আরেকজনরে, সেটা অনেক বড় কিছু গেছে। কিন্তু এগুলো তো, এটা অবশ্যই একটা কি, এটা অবশ্যই একটা মানে সম্মানের জায়গা, এটা ভালো কাজ। কিন্তু আসল ভালো যেটা, কাউকে একটা জায়গা তৈরি করে দেওয়া, সেখানে কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, সেটা কয়জন করে? সেটা করে না। খালি এটা দিছে, ওইটা দিছে, এটা করে দিছে, ফেসবুকে ছেড়ে দিছে, শেষ, এখানেই শেষ। তো এইগুলা থেকে আমাদেরকে, এখান থেকে আমাদেরকে এটা শিক্ষা নিতে হবে, এবং একটা মহান, একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমাদের এই জায়গাটা থেকে নিতে হবে। কেউ তোমার কাছে আসছে, তুমি তাকে 5 টাকা 10 টাকা দিয়ে দিছো, দিয়ে কান্নাকাটি করে শেষ। হ্যাঁ, এটা ভিডিও করলাম, মনে হচ্ছে মনে অনেক ভালো কাজ করছো, কিন্তু এটার থেকে অনেক ভালো কাজ আছে। এটা মানে তাকে তুমি আত্মমর্যাদা সম্পূর্ণ করে তুলতে পারো না, তার মানে তুমি তাকে আরো উৎসাহ দিয়ে দিলা, যেটা করো সমস্যা না, আমি তোমাকে ইমোশনাল হয়ে টাকা দিছি, আরেকজন ইমোশনাল হয়ে টাকা দিবে, হ্যাঁ তোমার টাকার অভাব হবে না।
বুঝো নাই? বুঝছো? কিছু লোক দেখলাম জোর করে শরবত খাওয়াচ্ছে। হ্যাঁ, অবস্থা এরকম আর কি। কিছু লোক জোর করে এখন হচ্ছে শরবত ব্যবসা শুরু করে দিছে, শরবত খাওয়ায়। ওই যে বলছি কি, এখন বন্যা আসছে, এখন দেখবা যে এগুলো আবার আসবে। বুঝছো? এদেশে ভালো মানুষ খুব কম আছে, খুব কম আছে, খুব কম ভাই, খুব কম। এই দেশে, আমাদের দেশে তুমি চিন্তাও করতে পারবা না যে আমার, মানে তুমি ইয়েতে যাও, এই যে জাপানে জাপানে ওই যে আমার এক পরিচিত ইয়ে থাকে, বলছে আমাদের এখানে কখনো আমরা বাইকে, সাইকেলে, স্কুটি, জাপানে বেশি চলে স্কুটি, এগুলোতে কখনো আমরা তালা লাগাই না, কখনো তালা লাগাই না, মানে তালা ওই জিনিসটা নাই ওখানে। একজনের বাসার সামনে বিশাল বড় এক এসি, খুব দামি ব্র্যান্ডের একটা এসি, সকালবেলা সবাই ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তো আমাদের এক বাংলাদেশি ভিডিও করে ছাড়ছে যে দেখেন এই এসিটা এখানে পড়ে আছে, কিন্তু কেউ কারো এসি ধরতেছে না, কেউ তার এসি ধরতেছে না, তার বাড়ির সামনে তার এসি পড়ে আছে। আমাদের দেশে যখন ইয়ে থেকে যখন পার্সেল যখন আনে ডেলিভারি ম্যান, তখন আগে কল দেয়, আপনি নিচে আসেন, আসলে দেয়। অথচ উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো তো কখনো এটা করে না, যার বাসার সামনে তার বাসার লোকেশন দেওয়া থাকে, বাসার সামনে রেখে দিয়ে ডেলিভারি ম্যান চলে যায়। এইটা কি আদৌ বাংলাদেশে সম্ভব? আদৌ কি বাংলাদেশে সম্ভব? যে কোটি টাকারই, মানে যে কোটি টাকা কামায় মাসে, যার অনেক বাড়ি গাড়ি আছে, সেও আরেকজনের 1000 টাকার দিকে মুখ পেতে থাকে, সেও আরেকজনের কোন জায়গা দিয়ে আর আরেকজনকে চাপ দিয়ে 2000 টাকা ইনকাম করা যায়, তারও ধান্দা কিন্তু এটা থাকে। পড়াশোনা করা আর মানুষ হওয়া দুইটা কিন্তু আলাদা জিনিস। পড়াশোনা সবাই করে, মানুষ সবাই হয় না। এই দেশে জন্মগ্রহণ করলেই এই দেশে সবাই মেট্রিক পাস, ইন্টার পাস, অনার্স পাস। এই দেশে পড়ালেখার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষ হওয়া। এই জন্য পড়াশোনা করা, মানুষ হওয়া, প্রকৃত পড়াশোনা, মানুষ হওয়া। বুঝছো? এই দিকে একটু নজর দিতে হবে। এই জন্য ওই যে বলছে, তোমরা একটু দেশের বাইরে গেলে বা দেশের বাইরে তোমাদের যারা থাকে, ইংরেজদেরকে আমরা কথায় কথায় গালি দিই, কিন্তু ইংরেজদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সভ্যতা আমাদের থেকে শেখার আছে, মনুষ্যত্ববোধ আমাদের থেকে অনেক জায়গাতে শেখার আছে, যেটা আমাদের বাঙালিদের ভিতরে নাই, ভারতবর্ষের মানুষের ভিতরে যেটা নাই। আমরা এটা চিন্তাও করতে পারি না। এরপর দেখো, এভাবে লোকটিতে শুধু স্বাবলম্বনের পথ দেখান নাই, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছেন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবন যাপনের উপায়ও। মানুষকে মানুষ হিসাবে আর মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে, তার যথাযথ ক্ষেত্র রচনা তৈরি করে দেওয়ায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। অর্থাৎ তাকে একটা ক্ষেত্র তৈরি করে দিতে হবে। তাকে কি করতে হবে? ক্ষেত্র তৈরি করে দিতে হবে। এখন আমরা আমাদের মানুষদেরকে, আমাদের দেশের জনগণদেরকে তাকে মানবিক বৃত্তির বিকাশের পথে তাকে বেড়ে ওঠার জন্য কতটুকু আমরা ক্ষেত্র তৈরি করে দিতে পারছি? অথচ তুমি দেখো, আমাদের দেশের ছেলেমেয়েরা অনার্স কমপ্লিট করে ইন্টার দিয়ে তারা জাপান, জার্মানি চলে যায়, তারা নরওয়ে চলে যায়, আমেরিকায় চলে যায়, ডেনমার্ক চলে। কেন যায়? সেই দেশে একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম তাকে একটা ভালো অঙ্কের তাকে অ্যামাউন্টে সে কাজ করতে পারে, এবং সে বাড়িতে সে টাকা পাঠাতে পারে। আমি এখন ভার্সিটিতে চান্স পাওয়া, ভার্সিটিতে পড়া, ঢাকা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে খুব কম জায়গাতে স্টুডেন্টদের সিচুয়েশন বুঝে আমি তাকে সাজেস্ট করি যে তুই, এই যে গত কিছুদিন আগে আমি গাড়িতে উঠলাম, একটা ছেলের সাথে আমার সাথে দেখা, তো কথাবার্তা হতে হতে সে আমাকে বললো, ভাই এখন কি করব, আমি কি ইউনিভার্সিটিতে এক্সাম দিব নাকি আমি বাইরে যাবো? আমি তাকে বলছি, তুমি জীবনে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা না। তার কন্ডিশন থেকে আমার কাছে মনে হয়েছে যে তার জন্য ইউনিভার্সিটির দরকার নেই, বাংলাদেশ ইউনিভার্সিটি তার জন্য হবে না, বাইরে চলে যাও আইএলটিএস করে। সে বলছে ওকে ফাইন, ঠিক আছে। আমি অনেককে এখন সাজেস্ট করি, কারণ কি, এই দেশে 4 বছর পড়াশোনা করার পর বেকার, মানে 4 বছর পড়লে চাকরি পাবা। দেশের শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিতে পড়ে তুমি 10,000 টাকা চাকরি, 15,000 টাকা চাকরি পাবা না এই দেশে। অথচ আমাদের দেশে স্টুডেন্টরা যখন অনার্স কমপ্লিট করে তারা বাইরে চলে যায়, কিংবা ইন্টার দিয়ে যারা বাইরে চলে যায়, খোঁজ নিয়ে দেখিও যারা ইউরোপ আমেরিকাতে চলে গেছে, তারা পড়াশোনার পাশাপাশি তারা টাকা ইনকাম করে এবং সেই টাকা আবার দেশে পাঠায়, বাবা মাকে পাঠায়, এবং খুব হ্যান্ডসাম স্যালার, খুব হ্যান্ডসাম টাকা তারা ইনকাম করে। তো আমাদের দেশে এই জিনিসটা আমরা এখনো তৈরি করতে পারি নাই। আমাদের দেশে কি টিউশন, তাও টিউশন কি 1,000 2,000, তার টিউশন কয়জন পায়? সবার টিউশন নিড, কিন্তু টিউশন সেই তুলনায় 10% টিউশন নাই। টিউশন দিয়ে কি হয়? কিন্তু বাহিরের দেশে সবগুলো স্টুডেন্টদের জন্য আলাদা জব থাকে, পার্ট টাইম আলাদা জব থাকে স্টুডেন্টদের জন্য। তো সেটা আমরা এখনো তৈরি করে দিতে পারি না। এই জন্য লেখকের কাছে মনে হয়েছে যে মানব কল্যাণের প্রাথমিক সোপান
প্রাথমিক নিশান, প্রাথমিক ধাপ হচ্ছে এটা। সে সোপান রচনা সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট পরিবার, সে পরিবারকে পালন করতে এই দায়িত্ব। অর্থাৎ এই দায়িত্ব যে শুধু রাষ্ট্র পালন করবে সেটা না, যেহেতু সমাজের একটা ক্ষুদ্রতম, একেবারে ক্ষুদ্রতম অর্গান সেটা হচ্ছে পরিবার, পরিবারকেও এই দায়িত্বটা কি করতে হবে, পালন করতে হবে। পরিবারকে বুঝতে হবে ছেলে কি চায়, মেয়ে কি চায়, কি করলে তার লাইফটা আরো বেশি সে ভালো শাইন করতে পারবে, কি করলে তার ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল হবে, কোন পথে তাকে যেতে হবে, সেটা প্রাথমিক দিকটা তার পরিবার তাকে নির্ণয় করে দিবে। ওকে, আচ্ছা। কারণ মানুষের জীবনের সূচনা পরিবার থেকে আর কি। ধীরে ধীরে ব্যাপকতার পরিধিতে যখন মানুষ বিচরণ করে শুরু হয়, তখন সে পরিধিতে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে, তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক, তখন সে দায়িত্ব ওইসব প্রতিষ্ঠানের উপর বর্তায়। অর্থাৎ তুমি পরিবার থেকে বের হওয়ার পর একটা স্কুলে পড়লা, একটা কলেজে পড়লা, একটা জায়গায় জব করলা, যত প্রতিষ্ঠানের সাথে তুমি এঙ্গেজড হয়েছো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপর তোমার জীবিকা বিষয়টা, তাদের উপরও এই দায়িত্বটা রয়েছে। তো এরপর বলেছে যে তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর। মানব কল্যাণ স্বয়ম্ভু বিচ্ছিন্ন সম্পর্ক রহিত করতে পারে না। প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। কেউ কি বলতে পারবে এই স্বয়ম্ভু শব্দের অর্থ কি? বলতে পারবে? এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। বলো ভাই, আজকের ক্লাসে এত ভালো কথা বলতেছেন কেন? এটা এটা কেমন কথা বাবা? আমি কি খারাপ কথা বলি? মানে তোমরা কি কখনো দেখছো যে আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বেরোতে? আমি যাই বলি সব ভালো কথাই বলি। আর তাছাড়া আজকের ক্লাসের টপিকই তো এটা, তো যেটা লেখক বুঝাইছে ওই জিনিসটা তোমাদের কাছে আমি তুলে ধরতেছি, বুঝছো ভাই? আপনি কি দেশের বাইরে চলে যাবেন না? আমি দেশের বাইরে যাবো, এটা আমার ভালো লাগে না। এই দেশে অনেক ঝামেলা, এই দেশের মানুষ অনেক খারাপ, আর তবু আমি দেশে থাকবো, কজ আমি অবশ্যই দেশের বাইরে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। স্বয়ম্ভু মানে কি? নিজ। হ্যাঁ, ওকে। আচ্ছা, উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজের মতো। মানে উপলব্ধি, তুমি যদি জিনিসটা যদি ফিল না করো, তুমি যদি বিষয়টা সম্পর্কে যদি না জানো, তাহলে তোমার কাছে মনে হবে যে মানব কল্যাণ মানে হচ্ছে দান খয়রাত করা। হ্যাঁ, মানব কল্যাণ মানে হচ্ছে কি? দান খয়রাত করা। আর কাঙালি ভোজ, কাঙালি ভোজ মানে কি? কাঙালদেরকে এনে খাওয়াই দেওয়া। অনেক সময় হয় না, আমরা গরিব মিসকিন মানুষদেরকে এনে খাওয়াই দিই। তো এরপর বলছে যে মানব মর্যাদা অবমাননার এক পদ্ধতি না হয়ে যায় না, হ্যাঁ, যা আমাদের দেশ আর সমাজের হয়েছে। ওকে, এরপর খেয়াল করে দেখো, এসবকে বাহবা দেওয়া, অর্থাৎ তুমি যদি কাউকে যদি দেখো, ওই যে বললাম না, মানবতার ফেরিওয়ালা যারা রয়েছে, এই তাদেরকে বাহবা দেওয়া, এবং এসব করে বাহবা করে আমার লোকের অভাব নেই। মানে একদম জীবনমুখী কথা, তুমি এসব কাজ করো, তোমাকে মানুষ বাহবা দিবে, সাবাস, হ্যাঁ, দেশ এবং জাতির উজ্জ্বল নক্ষত্র। আর এইসব করে ফেসবুকে ফলোয়ার বাড়ানো, এইসব করে ধান্দা করা, টাকা ধান্দা করার, এইসব করে মানুষের বাহবা, হ্যাঁ, লাইক কমেন্ট কুড়ানোর মানুষের অভাব নাই। মানে ডিজিটাল ভাবে বললে এইটা আর কি। তো এটা লেখক সেই অনেক আগেই বলে গেছেন, এখন বাস্তবে এগুলো খুব অ্যাভেলেবেল ভাবে এখন এগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আজকে ভাইয়ার মনের কথাগুলো বলছে না, আমি আসলে সবসময় বাস্তব, আমি যেটা বলি সেটা সত্য কথা বলি, এবং আমি যেটা বলি সেটা হয়তো তোমার এখন যদি মাথা, মানে তোমার যদি এখন বুঝে যদি নাও ধরে, তোমার আরো 2 বছর 3 বছর পর তোমার আমার কথাগুলো মনে পড়বে। তখন যদি কখনো যদি আমার ক্লাস যদি সামনে আসে, দেখলে তোমার মনে পড়ে যে আসলে ভাই তখন কথাগুলো কিন্তু ঠিক বলছে, আমি যেটা বলি সেটা, এবং খুব ভালো, বুঝছো, মানে জীবন মানে ঘনিষ্ঠ কথা বলি আর কি, বুঝছো। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল, হ্যাঁ, এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। অর্থাৎ মানুষকে মনুষ্যত্ব বাদ দিয়ে জৈব অস্তিত্বের, তাকে খাবার দিলাম, তাকে ঘর করে দিলাম, এটা কখনোই লেখকের মতে কি হয়, মানব কল্যাণ, এটা ফলপ্রসূ হয় না। এ হেন মানব কল্যাণ, হেন মানে হচ্ছে দুর্বল, কম, মূল্যহীন মানব কল্যাণ কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ এটা দেখার জন্য তুমি একেবারে বিদেশ যেতে হবে, অনেক দূরে চলে যেতে হবে, এরকম না। আমাদের আশেপাশে এই চারিদিকে এসব, হ্যাঁ, দেখলেই তো তা দেখা যায়। তার মানে আমাদের আশেপাশে এগুলো অনেক বেশি দেখা যায়। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তা প্রধান অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না করে বিভক্ত। আমরা মানব কল্যাণ বলতে যেটা বুঝি সেটা মানুষকে কি করে, আমরা খালি গোষ্ঠী কেন্দ্রিক চিন্তা করি। যেমন অনেক সময় হয় যে একটা মানুষ, মানে একটা মানুষের অনেক টাকা আছে, সে চাইলে তার প্রতিষ্ঠানে অনেক মানুষকে চাকরি দিতে পারে, অনেক তরুণ ছেলেদেরকে চাকরি দিতে পারে, কিন্তু সে কি করে, সে তার আত্মীয় স্বজনদেরকে ওখানে চাকরি দিবে। আমি এরকম অনেক দেখেছি, অনেক অনেক বড় বড় যাদের কোম্পানি আছে, তারা কিন্তু চাইলে তাদের কোম্পানিতে অনেক কোয়ালিটিফুল ক্যান্ডিডেট নিতে পারে, বাট তারা কি করে, ওই যে আমার খালার, হ্যাঁ, খালার ছেলে, খালার ননদের ছেলে, এদেরকে কি করে দেয়। তো এইগুলো আসলে কি করে, অনেক জায়গাতে মানুষকে এগুলো
মানে বিভক্ত করে ফেলে। এরপর বলছে বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, করা যায় একমাত্র সমতা ও সহযোগিতার পথে। অর্থাৎ সমতা একত্রিত করে তারপর সেটা করা যায়। এরপর বলছে সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। এই লাইনটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে সত্যিকারের মানব কল্যাণ কি? সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল। অর্থাৎ খুব ভালো মহান চিন্তা ভাবনা নিয়ে যারা করেছে তাদের দ্বারা মানব কল্যাণ সাধিত হয়েছে। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবই মানবিক চিন্তা আদর্শের উত্তরাধিকারী রেখে গেছে। অর্থাৎ যারা মহান চিন্তা ভাবনা করেছেন তারা তাদের উত্তরসূরি রেখে গিয়েছেন। দুঃখের বিষয় সে উত্তরাধিকারী আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি, অর্থাৎ আমরা সেগুলোকে আমাদের লাইফে প্রয়োগ করতে পারি না। বিদ্যাপতি আর চণ্ডীদাস এরা ছিল মধ্যযুগের কবি। মধ্যযুগে বৈষ্ণব সাহিত্যের কবি। তো বিদ্যাপতির অনেকগুলো রয়েছে, বৈষ্ণব সাহিত্যে তিনি পদ লিখেছেন। এরপর চণ্ডীদাস। তো তাদের অনেকগুলো ভালো ভালো উক্তি রয়েছে। এই সখী আমারই দুঃখের নাহি অর, এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। বিদ্যাপতির একটা উক্তি রয়েছে, হে সখী আমার দুঃখের নাহি অর, এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। বলছে যে আমার ঘর শূন্য, ভাদ্র মাসে তুমুল বৃষ্টি হচ্ছে, আমার ঘরে আমার কোনো প্রণয় নাই, আমার কোনো প্রেমিক নাই। এটা তার উক্তি, বিদ্যাপতি। বুঝছো? এরপর চণ্ডীদাসের উক্তি রয়েছে যে আমারই বধূ আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া। আমার সখী, আমার বধূ, আমার প্রেমিকা আমার বাড়ির সামনে দিয়ে বউ নিয়ে চলে যায়। মমতাজের গান আছে, এগুলো তাদের উক্তি, সুন্দর সুন্দর উক্তি। বুঝছো? তো তাদের তাকে যে চণ্ডীদাসকে মানবতাবাদী কবি চণ্ডীদাসকে বলা হয়। তো তারা সেই মহান চিন্তা ভাবনা করে গিয়েছেন। এরপর লালন প্রমুখ কবি, অপেক্ষাকৃত আধুনিক কালের রবীন্দ্রনাথ নজরুল সবই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। অর্থাৎ সবাই মানুষের জন্য কাজ করেছেন। বঙ্কিমের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি, বঙ্কিমের একটা উক্তি রয়েছে কপালকুণ্ডলা উপন্যাসে। তিনি বলেছেন, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? তুমি অধম, তুমি খারাপ, তুমি নিকৃষ্ট, তাই বলে কি আমি 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 কেন উত্তম হব না? তুমি খারাপ তাই বলে আমি উত্তম হব না? এক গভীর মূল্যবোধেরই উচ্চারণ এখানে তাদের কথা বলে গিয়েছেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখিত উক্তিটি স্মরণীয়, রিলেশনশিপ ইজ এটা তার এখানে একটা উক্তি রয়েছে। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স, এই উক্তিটা পরীক্ষাতে প্রশ্ন আসে। কবি এই উক্তিটি করেছিলেন তার হিভার্ড বক্তৃতামালায়। এখান থেকে পরীক্ষাতে এটাও আসে যে এই উক্তিটা কোথা থেকে নেওয়া হয়েছে? হিভার্ড বক্তৃতামালায়। অন্তর জগতের বাহিরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা। কবি যাকে রিলেশনশিপ বলেছেন, এই সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়া সম্পর্কে পরিণত হয়। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক ধর্ম। এই লাইনটা একটু আন্ডারলাইন করো যে মানব কল্যাণ কি? এটা হচ্ছে একটা জাগতিক ধর্ম। তাই এর সাথে মানব মর্যাদা, এখানে কি জানি হিউম্যান ডিগনিটি মেবি শব্দটা, তাই না? এরকম একটা শব্দ ছিল, টাইপ ভেঙে গেছে। এই সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকালেই আমরা দেখতে পাই দুস্থ, অবহেলিত, দুস্থ মানে দরিদ্র, অবহেলিত, বাস্তুহারা মানে হচ্ছে যাদের থাকার জায়গা নাই। বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত, যেমন রোহিঙ্গারা, মানে নিজের দেশ থেকে বিতাড়িত। স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ তো বুঝোই, ত্রাণ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। অর্থাৎ এই ধরনের শব্দগুলো, দান, খয়রাত, ভিক্ষা, রিলিফ, এই ধরনের শব্দগুলো দিন দিন বেড়েই চলেছে। রেড ক্রস ইত্যাদি। রেড ক্রস হচ্ছে পৃথিবীর অন্যতম বড় একটি রেড ক্রস, একটা সেবাধর্মী প্রতিষ্ঠান যারা বিনা পয়সায় মানুষদেরকে সেবা দেয় ইত্যাদি। এরকম সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না যে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে? অর্থাৎ এই ধরনের সেবাধর্মী প্রতিষ্ঠান বাড়া মানে কি? দেশে দিন দিন বা বিশ্বে দিন দিন দরিদ্র মানুষের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠান ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। বুঝতেছ? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, বুঝছো? মেধাবী ছাত্র কাউকে ম্যানেজ করে দাও যে আমার সাথে পড়ালেখা নিয়ে কথা বলবে, আমিও প্রবলেম দিব, আমাকেও দিবে। আচ্ছা, তোমাকেও দিবে? আচ্ছা, যখন ইচ্ছা তখন, রাত দিন। ও মাই গড, ওকে, দিচ্ছি তোমাকে ব্লগ। রাত দিন দিবে তাকে, রাত দিন দিবে তাকে, প্রবলেম দিবে, সেই রাত দিন সেই প্রবলেম সলভ করবে। ওকে, ঠিক আছে, বুঝছো? তোমরা কি বুঝতে পারতেছ? ঠিক আছে, ওকে। এবার আসো, খেয়াল করো, না বুঝলে বলিও কোথাও। প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাই দিতেছি, এগুলো কিন্তু সিকিউ এমসিকিউ তে কাজে লাগবে। সিকিউ গুলো আমি নিজে একটু বড় তোমাদেরকে প্রবলেম গুলো সলভ করে দিব। আচ্ছা, এরপর খেয়াল করো,
কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব মিন্স হচ্ছে গোষ্ঠীবদ্ধ জীব নয়। আগে একটা সময় ছিল, যেমন আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, এই প্রাচীন যুগে সাহিত্য মানে প্রাচীন যুগে এরা ছিল গোষ্ঠীবদ্ধ জীব ছিল। এখন কি মানুষ গোষ্ঠীবদ্ধ জীব আছে? মানে গোষ্ঠীবদ্ধ জীব মানে হচ্ছে সেটা হতে পারে পক্ষপাতিত্ব। আমার দলের একজন, আমার গোষ্ঠীর একজন কাউকে মেরে ফেলছে, তা কাউকে মার দিছে, কিন্তু আমি সেটাকে কি করব। যেমন অনেক সময় এরকম হয় যে আমার দলের মানুষ যাই বলুক সেটা সত্য, আর অন্য দলের মানুষ যাই বলুক। আমাদের দেশের রাজনীতির খেলা আছে না, যাই হোক বিরোধী দল, এই দল ক্ষমতায় থাকলে ওই দল বিরোধী দল, এটা বিরোধী দলের চক্রান্ত, আর আমি এটা করলে এটা বিরোধী দলের চক্রান্ত। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এখন আর গোষ্ঠীবদ্ধ জীব নয়। অর্থাৎ মানুষকে মানুষ হিসেবে চিন্তা করতে হবে। গোষ্ঠীবদ্ধ জীব নয় বলতে এখানে হতে পারে ধর্মের, আমি এই ধর্মের তাই বলে আরেক ধর্মের মানুষকে আমি ছোট করে দেখবো, সেরকমটা নয়। বৃহত্তর মানবতার অংশ। তাই গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না, তেমনি নেওয়া যায় না তার কল্যাণ কর্মকেও খণ্ডিত করে। দেখতে মানুষ অন্য একটি প্রাণী মাত্র, দেখতে মানুষ জাস্ট একটা প্রাণী, তুমি আর আমরা জাস্ট একটা প্রাণী দেখতে, কিন্তু ভেতরের মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্তর সম্ভাবনার বীজ। কুকুর, বিড়াল, সিংহ, বাঘ সবই একটা প্রাণী, মানুষ এটা একটা প্রাণী, কোনো সন্দেহ আছে নাই। প্রত্যেকের স্ট্রাকচার আলাদা, কুকুর দেখতে এরকম, বানর দেখতে এরকম, বাঘ দেখতে এরকম, সিংহ দেখতে এরকম, মানুষের স্ট্রাকচার একরকম। সবই প্রাণী, সবাই নিঃশ্বাস নেয়, সবাই খায়, সবাই ঘুমায়। মানুষ বাহিরে থেকে দেখতে শুধু একটা প্রাণী, কিন্তু ভেতরের মানুষ প্রকৃত মানুষ। কথা কি বুঝতে পারছো? এই জন্য মানুষ হয়েছে, এটা তো গর্ববোধ করার কিছু নাই, কিন্তু ভেতরের থেকে মানুষ হওয়া যায় কিনা এটার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় কল্যাণ। ভেতরের মানুষ আমাদের ভেতরে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে। তো বলছে যে মানুষের ভিতরে এই সম্ভাবনার বীজ রয়েছে, যাকে দেখতে চাচ্ছে একটা স্ট্রাকচার, একটা মানুষ, কিন্তু সেই মানুষটা ভেতর থেকে তার ভিতরে অনেক কিছু করার ক্ষমতা রয়েছে, অনেক কিছু তার অসাধ্য সাধন করার মধ্যে তার ভিতরে কি রয়েছে, সেই যোগ্যতা রয়েছে, সেই কোয়ালিটি রয়েছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আমরা দেখতে পাই যারা একেবারে দরিদ্র পরিবার থেকে উঠে এসে পুরো পৃথিবীকে যারা শাসন করেছে, আছে না? জীবনে এমন অনেক রয়েছে যারা খাইতে পায় নাই, যারা ঘুমাইতে পায় নাই, যারা ঘুমানোর জন্য রাস্তায় জায়গা পায় নাই, সেই মানুষগুলো পৃথিবীতে তারা তাদের নিজেদের জায়গা দখল করে সারা পৃথিবীকে তারা চেনে, আছে না নাই? এটা খুব স্বাভাবিক। এরকম অনেক মানুষ, এই জন্য ভেতরের মানুষের ভিতরে এক অসম্ভাবনার বীজ আছে। তুমি কোনো একটা ছেলে রাস্তায় পড়ে আছে, তার ভিতরেও একটা সম্ভাবনার বীজ রয়েছে, আছে না নাই? আছে। তো এই জন্য আসলে পৃথিবীতে সেই দৃষ্টিকোণ থেকে কোনো মানুষই আসলে কি না, কোনো মানুষই আসলে ব্যর্থ না। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সম্ভাবনার বীজ রয়েছে, সেই সম্ভাবনায় স্ফুটনের সুযোগ দেওয়া, অর্থাৎ সেই সম্ভাবনার তাকে একটা ক্ষেত্র তৈরি করে দিতে হবে। তার যে যোগ্যতা রয়েছে, তার মধ্যে যে সম্ভাবনার বীজ রয়েছে, সেটাকে ব্যক্ত করতে হবে, সেটা সুযোগ আমাদেরকে করে দিতে হবে। ক্ষেত্র রচনা, তাতে সাহায্য করায় শ্রেষ্ঠতম মানব কল্যাণ। এখানে ক্ষেত্র রচনা বলতে কি বোঝাচ্ছে? একটা মানুষ সে পড়াশোনা করতে পারতেছে না, তাকে পড়াশোনা করার ব্যবস্থা করে দেওয়া, তাকে তার যোগ্য স্থানে দেওয়া। একটা মানুষ সারা জীবন বেকার, একটা ছেলে পড়াশোনা শেষ করেছে বেকার, তাকে একটা ক্ষেত্র, তাকে একটা তার চাকরির একটা জায়গা তাকে তৈরি করে দেওয়া, সেটাই বলছে লেখকের মতে, সেটা হচ্ছে শ্রেষ্ঠ মানব কল্যাণ। সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোন রকম অবমাননার পথ হতে পারে না। হলে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলা হয় কি জানি, এটা এক্সিস্টেন্সিয়ালিজম। তারপর হচ্ছে কি, এর মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন। ঠিক আছে, ওকে। এরপর খেয়াল করা, কোথায় জানিয়েছিলাম, এক্সিস্টেন্সিয়ালিজম, এটা গেছে। আচ্ছা, এবার হচ্ছে এটা, বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার মানে কি জানো? তাবেদার মানে হচ্ছে অধীনস্থ। বল প্রয়োগ করে, অর্থাৎ কাউকে ভয় দেখিয়ে তুমি অধীনস্থ করতে পারবা, কিংবা চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসন। কাউকে ভয় দেখিয়ে তার মুখ থেকে কথা বের করে তাকে নিজের অধীনে নেওয়া যায়, কিন্তু আসলে মানব মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। সব কার্যের সাথে যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তা নয়, তার সামাজিক পরিণতি, সোশ্যাল কনসিকুয়েন্স অবিচ্ছিন্ন। যেহেতু সব মানুষ সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মেও রয়েছে সামাজিক পরিণতি। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্বের দিকে তথা পরলোক পানে। বুঝতেছ?
বুঝছো? ওকে, ফাইন। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি স্রেফ সদিচ্ছা। সদিচ্ছা মানে কি জানো? নিজ ইচ্ছা। সদিচ্ছা মানে নিজ ইচ্ছা। এরপর বলছে যে স্রেফ সদিচ্ছা। সদিচ্ছা মানে কি? নিজ ইচ্ছা। তো বলছে যে শুধু নিজের ইচ্ছায় কল্যাণ সাধিত হয় না। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বারংবার, বারংবার মানে হচ্ছে বারবার, বারবার, হ্যাঁ, নির্দেশনা দিয়েছেন মানুষের ভালো করে। অর্থাৎ সকল ধর্ম, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্মে ধর্ম প্রবর্তকরা বলেছেন যে তুমি খারাপ কাজ করো। প্রত্যেকটা ধর্ম প্রবর্তক বলেছেন যে ভালো কাজ করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এমনকি সর্বজীবের হিতের কথাও বলা হয়েছে। সর্বজীব মানে হচ্ছে সকল, সকল জীব, হিত মানে হচ্ছে উপকার। বলছে শুধু মানুষ না, সকল প্রাণীর হিত, সকল প্রাণীর উপকার হয় এমন কাজ করার কথা বলা হয়েছে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যা মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন পদ্ধতি যা বৈজ্ঞানিক, রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড় হোক আর যত ব্যাপকই হোক না কেন, তা মোকাবেলা করতে হবে সাহস ও বুদ্ধিমত্তার মাধ্যমে। অর্থাৎ যত রকম সমস্যা আছে সেটাকে বুদ্ধিমত্তার মাধ্যমে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সেটাকে কি করতে হবে? সলভ করতে হবে। এগিয়ে গিয়ে কিংবা জোড়াতালে দিয়ে কোনো সমস্যাই সমাধান করা যায় না। একটা সমস্যা দেখলাম, সেটাকে এড়িয়ে চলে গেলাম, সেটা দিয়ে আসলে কখনো কি করা যাবে না, কখনোই আমাদের সমস্যার আসলে সমাধান করা যাবে না। তো জোড়া তালে দিয়ে আসলে কখনো কোনো সমস্যার সমাধান করা যায় না। এরপর বলছে আমার বিশ্বাস এই মুক্তি বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। একমাত্র মুক্ত বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়ম। তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। ওকে, আচ্ছা, এবার বলো এই প্রবন্ধটা কি বুঝতে পারছো? আমরা কিছু প্রশ্ন সলভ করবো। ভাইয়া একটা উপন্যাসের কি প্রশ্নগুলো সলভ করতে হবে? ঠিক আছে, অংশগুলো কি পড়তে হবে? ওগুলো এক দু দিন স্কিপ করছি। দেখো আমার ক্লাসটা করো, আমি আশা করি যে অনেকটা তোমাদেরকে হেল্প হবে। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা কিছু প্রশ্ন সলভ করে দেখি যে আসলে এই প্রশ্নটা সলভ করো দ্রুত। হলে এটা হলে হবে। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক ছিল। লিখতে গেলে অনেক কিছু মাথা থেকে ছুটে যায়। তিলোত্তমা তিথি ভালো করে পড়তে হবে। হ্যাঁ, বারবার পড়া হয় না, এই জন্য মাথা থেকে সরে যায়। ওকে, উপরের হাত শ্রেষ্ঠ কারণ এ হাত, কোন কারণে উপরের হাত শ্রেষ্ঠ বলতো? উত্তর হচ্ছে অনুগ্রহ বর্ষণ করে। হ্যাঁ, ভেরি গুড। এটার উত্তর খ। একজন বলছে দান করে না, দান করে না, অনুগ্রহ বর্ষণ করে। আচ্ছা, এটা অনেকে ভুল উত্তর করছো। অনুগ্রহকারী বলা হয় কাকে? তো পারবা, এটা হচ্ছে দানকারীকে। হ্যাঁ, মানব কল্যাণ প্রবন্ধটির লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা আমরা আগে সলভ করছি, মানবতন্ত্র। আচ্ছা, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দৃষ্টিভঙ্গি বলতে মানসিকতার। আচ্ছা, ইসলামের নবী কোন হাতকে শ্রেষ্ঠ বলেছেন? পারবা, দাতার হাতকে। আমাদের প্রচলিত ধারণাই কোন কথাটি অনেকখানি সস্তা বলতো? এটা সলভ করো। আমাদের প্রচলিত ধারণায় কোন কথাটি অনেকখানি উত্তর কি? মানব কল্যাণ। হ্যাঁ, আবুল ফজলের জন্ম কত সালে? এটা লেখক পরিচিতি থেকে আসছে। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব? যদিও অনেক কিছু দায়িত্ব, কিংবা প্রথমেই যেটা ওর কথা বলা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আবুল ফজল কোন পেশায় ছিলেন? তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। যে ভিক্ষা গ্রহণ করে তার দীনতা কিসের প্রতিফলিত হয় বলো? এটা খুবই, এগুলো সবগুলো পড়াই দিছি, একটু স্মরণ করতে পারলেই দেখবা যে পারতেছ। আচ্ছা, তোমাদেরকে একটু ওই যে ইয়ের কথাটা উঠছে, তোমাদেরকে একটা মানে একটা জীবনমুখী একটা কথা বলবো। আমি জানি যে তোমরা অনেকে হয়তো এটা ভালোভাবে নিতে পারবে না, বাট হোপফুলি আমি আমার বলা দরকার। যেহেতু আজকের ক্লাসে আমি বলেই ফেলেছি, সাধারণত বলি না, কজ তোমাদেরকে আসলে সবাই স্বপ্ন দেখায় যে ইউনিভার্সিটিতে চান্স পাও, বুয়েটে চান্স পাও, ভার্সিটি চান্স পাও, এই অনেক এরকম অনেক স্বপ্ন দেখায়। তো এই আসলে এত স্বপ্ন দেখানো ভাইয়াদের ভিড়ে গিয়ে আমি আসলে এই কথাটা বললে তোমরা আসলে সেটা নিতে পারবা কিনা আমি জানি না। তবুও তোমরা যদি বলো তাহলে আমি বলবো, ঠিক আছে? ওকে, তো এটা কি বলতো? এটা হচ্ছে সর্ব অবয়বে, মানে সারা শরীরে। হ্যাঁ, আচ্ছা, প্রাবন্ধিক আবুল ফজল তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। নিচের কোনটা আবুল ফজল? এটা তো পারবা। আবুল ফজলের অধ্যাপনা, এই যে দেখো লেখক পরিচিতি প্রশ্ন আছে। হিভার্ট বক্তৃতামালার কথা উল্লেখ আছে কোন রচনায় বলো? হিভার্ট বক্তৃতামালায়
উল্লেখ আছে কোন রচনায়? হিভার্ট বক্তৃতামালা কথা উল্লেখ আছে কোন রচনায়? এটা তো বুঝতে পারতেছে আমার পথে। এরপর হচ্ছে কোন ধরনের মনোভাব নিয়ে কার কল্যাণ করা যায় না? শান্তির মনোভাব, বিভক্তিকরণের মনোভাব, এটা তোমাদেরকে পড়াইছি, বলো তো। উত্তর হচ্ছে কি? বিভক্তিকরণের মনোভাব। মানব কল্যাণ প্রবন্ধের লেখক মানবিক বৃত্তি বলতে কি বুঝাতে চেয়েছেন? মানবতা, দয়া, সহযোগিতা। তো এখানে বুঝতে পারতেছো তিনটাই তিনি আসলে কি মানব কল্যাণ প্রবন্ধের লেখক মানবিক বৃত্তি বলতে আসলে তিনি তিনটাকে বুঝাতে চেয়েছেন। পারে কিভাবে? বিভক্তিকরণের মনোভাবের মধ্য দিয়ে না, এটা দিয়ে কখনোই মানব কল্যাণ হয় না। আচ্ছা, হঠাৎ করে আমার নেটে কি জানি একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আত্ম অহমিকা মানে হচ্ছে আত্ম অহংকার বা আত্ম অহমিকার মাধ্যমে কখনোই আসলে হয় না। সো রাইট অ্যান্সার হচ্ছে 3। ওকে, নেটে প্রবলেম আসলে ওই যে মানে কালকে ঝড়ের কারণে সব রকমই সমস্যা, নেটে প্রবলেম। তো বুঝতে পারতেছো এটা রাইট অ্যান্সার হবে কি? বলো, এটা রাইট অ্যান্সার হবে জাস্ট 3। ওকে, আচ্ছা, তো এইগুলো তোমাদেরকে একটু সলভ করতে হবে এন্ড বাসায় বসে এমসিকিউ সিকিউ গুলো ভালো করে পড়বা। ওকে, তো প্রবন্ধটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, প্রবন্ধটা কি বুঝতে পেরেছো? এইবার আসো আমি তোমাদেরকে একটু প্রতিবেদন লেখার যে কৌশল সেটা একটু তোমাদেরকে একটু প্রতিবেদন লেখার কৌশল এটা কি আছে নাকি নাই? প্রতিবেদন কই গেল? ওকে, চলো। তো এখানে একটা প্রতিবেদন দেওয়া আছে। হ্যাঁ, এই প্রতিবেদনটা হচ্ছে কি, এখানে একটা প্রতিবেদন দেওয়া আছে। এই প্রতিবেদনটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন। তো তোমাদের পরীক্ষাতে প্রায়শই সংবাদপত্রের প্রতিবেদন আসবে। তো সংবাদপত্র প্রতিবেদনগুলোর ক্ষেত্রে এই ফরম্যাটটা মনে রাখবা। যেমন এখানে বলছে যে তোমার এলাকায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে প্রতিবেদন লিখো। খুবই সিম্পল। তো এখানে তোমাকে বলে দিবে যে সংবাদপত্র প্রতিবেদনের ক্ষেত্রে তোমাকে বলে দিবে যে সংবাদপত্রের প্রতিবেদন, অর্থাৎ তুমি সংবাদপত্রে ধরো যে কোনো একটা জনকণ্ঠ, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক প্রথম আলো, কোন একটা পত্রিকাতে তুমি সম্পাদকের কাছে তুমি এই যে তোমার এলাকাতে, ধরো তোমার এলাকাতে কারেন্ট আসে যায় খুব ঝামেলা, এটা নিয়ে তুমি লিখবা। তো যখন এরকম লিখবা তখন তোমাকে এই ফরম্যাটটা খেয়াল করতে হবে। ফরম্যাটটা হচ্ছে প্রথমত এটা লিখবা যে বিদ্যুৎ বিভ্রাট জনগণের অবিশ্বাস, যে এখানে যে কোনো একটা হেডলাইন দিবা, দিতে পারো যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন অতিষ্ঠ, একটা হেডলাইন দিলা। এরপর লিখলা যে নিজস্ব প্রতিবেদক ঢাকা এত, একটা তারিখ দিবা, লোডশেডিং। এখানে একটা বিষয় লিখবা যে বর্তমান গরম, বিশেষ করে ঢাকা, বনশ্রী, মুগদা, মাদারটেক, ডেমরা, যাত্রাবাড়ি, ধানমন্ডি প্রকৃতির স্থানে চিত্র বিদ্যুতের কারণে খুবই ভয়াবহ। এরপর লিখলা যে ঘটনাটা আসলে কি, যে পুরা দিনে বিদ্যুৎ থাকে না, হ্যাঁ বিদ্যুৎ আসে এবং যায়, বিদ্যুতের কারণে গরমে জনজীবন অতিষ্ঠ, বিদ্যুতের কারণে কি কি ধরনের প্রবলেম হচ্ছে, বাসায় পানি থাকে না, এই সেই অনেক কিছু। এখানে এগুলো নর্মালি তুমি বিদ্যুৎ না থাকলে তুমি যে প্রবলেম গুলো ফেস করা, দ্যাটস ইট, ওই প্রবলেম গুলো এখানে লিখে দিবা। এগুলা লিখে দিলেই হয়ে যাবে, শেষ। বাকি যেগুলো রয়েছে এগুলো এইভাবে লিখে দিলা। এরপর হচ্ছে যে এরপর নিচে দিয়ে দিলে এই ব্যাপারে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের সময় এসেছে এবং অনতিবিলম্বে ক্রমবর্ধমান বিদ্যুৎ সমস্যা থেকে দেশবাসীকে বাঁচাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্যাটস ইট। এরপর এখানে লিখবা যে প্রতিবেদকের নাম ও ঠিকানা, অর্থাৎ এই জায়গাটা তুমি তোমার নামটা লিখবা। এরপর হচ্ছে প্রতিবেদনের শিরোনাম, এটা লিখবা। এরপর হচ্ছে প্রতিবেদনের সময়, এটা লিখবা। এরপর হচ্ছে প্রতিবেদন তৈরির তারিখ, এটা লিখবা। দ্যাটস ইট, শেষ। তো এইভাবে হচ্ছে তুমি এরপর আর যেটা করবা, এইটা হচ্ছে নর্মাল প্রসেস, অর্থাৎ প্রতিবেদন আসলে তোমাকে সেটা লিখতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে উপর দিয়ে এভাবেও লিখে যে সম্পাদক, সেটাও দিতে পারো, সম্পাদক, দৈনিক প্রথম আলো, এই ফরম্যাটটাও খেয়াল করতে পারো।
সংবাদপত্র যখন দেয় অনেক জায়গাতে এই 2 রকম ফরম্যাট, এটাও তুমি দিতে পারো। যেমন হচ্ছে তুমি প্রথম বিষয় লিখলা, এরপর হচ্ছে তুমি লিখলা যে সম্পাদক, হ্যাঁ, অর্থাৎ তুমি পত্রিকার সম্পাদকের নিয়ে লিখলা, এখানে XYZ যে পত্রিকা, এরপর হচ্ছে এটার একটা যে কোনো একটা ঠিকানা দিয়ে দিলা, কাউরান বাজার, হ্যাঁ, ঢাকা, যে কোনো একটা ঠিকানা দিয়ে দিলা। তারপর হচ্ছে তুমি শুরু করতে পারো, 2টা প্রসেসেই তুমি করতে পারো যেটা ইচ্ছা। আমি কি বুঝাইতে পারছি বলো তো? ভাই কয় পৃষ্ঠা লিখতে হবে? শোনো, সংবাদপত্র কখনো 1 পৃষ্ঠায় লেখা যায় না, মানে 1 পৃষ্ঠায় এটা লেখাটা অনেক লেখা। এই জন্য তুমি চাইলে 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা লিখতে পারো, তবে স্ট্যান্ডার্ড 3 পৃষ্ঠা, 2 থেকে 3 পৃষ্ঠার ভিতরে, এটা আসলে ডিপেন্ড করে। বাট এখানে অনেকে মনে করে যে এক পৃষ্ঠার অধিক লেখা যায় না, লিখতে পারবা, 100% লিখতে পারবা, এটাতে কোনো বিধি নিষেধ নাই যে তুমি 1 পৃষ্ঠার ভিতরে শেষ করতে পারবা। লেখা বেশি হলে তুমি লিখবা, সমস্যা কি? ওকে, তোমরা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এইবার আসো, আমি তোমাদেরকে মোটামুটি এইটা একটু দিলাম। এরপর আসো, এখানে আমি তোমাদেরকে এইটা একটু দেখাই, অর্থাৎ এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। যেমন জরিমানা মওকুফের কথা, যেমন হচ্ছে মানে অর্থাৎ যেটা তুমি তোমার কলেজের অধ্যক্ষের নিকট লিখো, প্রিন্সিপাল, এগুলো খুবই সিম্পল, ছোটবেলা থেকে লিখে আসছো, বরাবর অধ্যক্ষ মহোদয় মৌলভীবাজার সরকারি কলেজ, বিষয় লিখবা জরিমানা মওকুফের জন্য, এরপর হচ্ছে জনাব, এরপর তুমি তোমার সমস্যা লিখবা, তোমার বাবা একজন দিনমজুর, বাপের ডিরেক্ট দিনমজুর বানিয়ে দিবা, পরীক্ষাটা আসলে যা ইচ্ছা তা দিবা, দিয়ে পারবো যে আমার পরিবারের সদস্য অনেক, ধরো তোমার পরিবারের সদস্য আসলে 2 জন, তুমি সেখানে লিখবা আমার পরিবারের সদস্য 8 জন, আমার 3 ভাই পড়াশোনা করে, আমার 2 বোন পড়াশোনা করে, আমার পরিবারে আমার বাবা ছাড়া আর কারো চাকরি করার সক্ষমতা না, আর কেউ চাকরি করে না, আমি ব্লা 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 এগুলো দিয়ে শেষ করে দিবা। অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, এই যে আমার জরিমানা মওকুফের জন্য আবেদন। এরপর হচ্ছে বিনীত আপনার একান্ত বাধ্যগত ছাত্র, তুমি আসলে অবাধ্য হলেও তোমাকে এখানে বাধ্যগত লিখতে হবে জুয়েল আহমদ, শ্রেণী বিভাগ কোন বিভাগ, রোল নং, শেষ। এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক, পৃথিবীর সকল প্রাতিষ্ঠানিক গিয়ে এই ফরম্যাটে, তারিখ, বিষয়, এরপর হচ্ছে শেষে গিয়ে বিনীত নিবেদন, এইগুলো দিয়ে দিবে। কথা কি বুঝতে পারছো? 3 দিনের ছুটি চেয়ে, বুঝছো? তারপর হচ্ছে জরিমানা মওকুফ, পরীক্ষার ফি মওকুফ, মাসিক বেতন মওকুফ, যত কিছু আছে, মহোদয় প্রিন্সিপালের কাছে গ্রন্থাগার স্থাপনের আবেদন, প্রিন্সিপালের কাছে তারপর হচ্ছে কি ডিবেট ক্লাব, বিতর্ক ক্লাব গঠনের আবেদন, ফটোগ্রাফি ক্লাব গঠনের আবেদন, এই প্রিন্সিপালের কাছে, কলেজের প্রিন্সিপালের কাছে সাধারণত যা লেখা লাগে সেগুলো এই ফরম্যাটে লিখবা। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই ফরম্যাটটা তোমরা এইভাবে দিয়ে তারপর হচ্ছে এটা তোমরা শেষ করবা। এরপর আসো আমরা একটু যদি দেখি, এখানে একটা সিভি লেখার ফরম্যাট, সিভি লেখার ফরম্যাটটা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আমি একটু তোমাদেরকে বলি, সিভি লেখার ফরম্যাট অর্থাৎ তারিখ দিবা, এখানে বরাবর তোমার নাম, কোম্পানির নাম, ঠিকানা, এরপর হচ্ছে বিষয়, যে পদে আবেদন করবে, অর্থাৎ তুমি যদি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আবেদন করতে চাও সেটাই, তুমি যদি লেকচারার পদে আবেদন করতে চাও তুমি এখানে সেটা দিবা। এন্ড হচ্ছে জনাব, তুমি এখানে দিবা যে এত তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার অধীনে একজন, ধরো তুমি লিখলা যে প্রভাষক বা লেকচারার, তাহলে তুমি লিখবা যে লেকচারার পদে কিছু সংখ্যক, কিংবা অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কিছু সংখ্যক নিয়োগ দেওয়া হবে, আমি উক্ত পদে আমি আগ্রহী প্রার্থী, আমাকে বিবেচনা করার জন্য নিচে আমার যাবতীয় অ্যাড্রেস দেওয়া হলো। এরপর হচ্ছে এই যে তোমার নাম, পিতার নাম, মাতার নাম, সাইটে কেন, বর্তমানে জন্ম তারিখ, জাতীয়তা, এগুলো দিয়ে দিবা। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবা, তুমি এইচএসসি এগুলো XYZ তুমি তোমার নিজের মতো করে দিয়ে দিবা। এইচএসসি মানবিক বিভাগ ছিল, কোন ইয়ে কত হয়েছে, জিপিএ কত ছিল, কোন বোর্ড, এরপর হচ্ছে এইচএসসি, বিএ, এমএ, এগুলো নিজের মতো করে দিয়ে দিবা, শেষ। এরপর হচ্ছে অভিজ্ঞতা, তোমার কোনো অভিজ্ঞতা আছে কিনা তুমি লিখবা যে 2 বছর, 3 বছর আমি অমুক কোম্পানিতে এই পদে, আপনি মানে যেই পদ, এই পদে আমি চাকরি করেছি, ইত্যাদি ইত্যাদি আপনার, এরপর হচ্ছে দিয়ে শেষ করে দিবে। আচ্ছা বলো তো, সিভি, পৃথিবীর সকল সিভি সাধারণত এই ফরম্যাটে হয়, বুঝছো? এখন সিভির জন্য তোমাকে বলবে না যে হ্যাঁ পাত্রপক্ষের কাছে সিভি, পাত্রীপক্ষের কাছে সিভি, সেই সিভি সিস্টেম কিন্তু আলাদা। সেখানে অনেক কিছু দিতে হয়, সেখানে গায়ের ওজন, হ্যাঁ গায়ের রং কি, ওজন কত তোমার, হ্যাঁ লম্বা কত, এগুলো অনেক কিছু দিতে হয়, আরো অনেক কিছু দিতে হয়, তোমার কত টাকা পয়সা আছে, তোমার অ্যানুয়াল ইনকাম কত, অনেক জিনিস তোমাকে দিবে। যে প্রাতিষ্ঠানিক সিভি, প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে যে সিভি, এইটা তোমাকে দিবে, ঠিক আছে? বুঝতে পারছো? সাধারণত সবগুলো এই ফরম্যাটে হয়। আমি আবার বলছি, সিভি 1 পৃষ্ঠাতে হয় নাই, সমস্যা নাই, চাপাচাপি করে লেখা যাবে না, ইয়ে বাড়াবে, হ্যাঁ ওকে। হ্যাঁ, ওইটাকে বলা হয় বায়োডাটা, ওইটা মেয়েরা, ওই যে ও মেয়ে হলে ও জানে, কারণ মেয়েদের এগুলো অনেক আগ থেকে এগুলা বিয়ে টিয়ের জন্য আসে, হ্যাঁ। আচ্ছা ফাইন, এইটা পারবা। এরপর হচ্ছে আমরা যদি একটু যদি দেখি, প্রতিবেদনটা আসছে কিনা আমি জানি না, ওটা প্রতিবেদন না, ওটা আসে নাই। আচ্ছা যাই হোক,
ভাই জেনে শুনে মিথ্যা কথা লিখতে কি পাপ হবে? এটা এটা পাপের জন্য না, এটা তোমাকে, তুমি সত্য লিখছো না মিথ্যা লিখছো তোমাকে জাজ করার জন্য এটা বলে নাই। ঠিক আছে, এখন একটা একটা ইন্টারমিডিয়েটে একটা স্টুডেন্টের প্রশ্ন দিছে যে তুমি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগের জন্য সিভি লেখো, এখন তুমি তুমি তো এখন ইন্টারই পাস করো না, এটা তারা জানে না, তো এটা সত্য মিথ্যার জন্য লিখে না, এই ফরম্যাটটা তোমার জানা আছে কিনা সেটা জানার জন্য তোমাকে পরীক্ষা দিয়ে দিছে। বুঝছো, পাত্রপক্ষকেও দিতে হয়। নীলু, নীলু তোমার তো কোনো আইডিয়াই নাই, এতকাল তো কনে পক্ষকে ছেলেরা দিই, এখন থেকে ছেলেদেরকে মেয়েরা দিতে হবে, বুঝছো? মানে মেয়েরা, মেয়ের সিবি অনেক জায়গা থেকে, এরকম আমি অনেক জায়গাতে ক্লাস নিতে গেলে, বিভিন্ন জেলাতে আমি ক্লাস নিতে গেলে আমার কাছে ঘটক রাইনের সিবি ধরাই দেয়, জানো? আমার আমার কাছে অনেকগুলো সিবি আছে মেয়েদের, যে সিবি, তা আমার কাছে খুব ভালো লাগে, আমি এসে দেখি সিবি কি আছে ভিতরে। মেয়ে অনেক ঘটকরা আমার সিবি, মেয়ের সিবি আমার কাছে আইনা দেয়, বুঝছো নি, যাতে একটু দেখে, বুঝো না, চেহারা সুন্দর, বুঝতে পারতেছে, কি আর বলবো তোমাদেরকে, যাই হোক সেটা বিষয় না। আম, আমি পরের একটা ক্লাসে তোমাদেরকে প্রতিবেদনের লেখা দিব, এখানে কেন জানি স্লাইডটা আসে নাই, আমি আবার দেখতে হবে, পরের যেহেতু আরো ক্লাস হবে আমি এগুলো তোমাদেরকে দেখাই দিব, বুঝছো? আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, তো ভালো থাকবা এন্ড সুন্দর সুস্থ থাকবা, আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ঠিক আছে, পরের ক্লাসে তোমাদেরকে আমি সিভিটা দেখাই দিব, আজকের ক্লাসে এটা থাকুক। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সংবাদপত্র প্রতিবেদন যেটা ওটা দেখালাম, প্রতিবেদন আরো অনেকগুলো প্রতিবেদন নিয়ে টোটাল একটা ক্লাস নিব, সিভি লেখা সেটা দেখালাম, প্রাতিষ্ঠানিক যেই দরখাস্ত হয় সেই দরখাস্ত লেখার ফরম্যাট তোমাদেরকে দেখালাম। তো পরের ক্লাসে আমি আর বাকিগুলো দেখাই দিব নি, ঠিক আছে? তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ও আচ্ছা আচ্ছা, কি একটা বলবেন যেন বললেন ভাইয়া, আচ্ছা থাক, এটা যেহেতু আজকে আল্লাহ হাফেজ বলে ফেলেছি, আর নেক্সট আরেকটা ক্লাসে তোমাদেরকে বলে দিব।